বন্ধুরা, আমরা যদি পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের ৩৪ পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, দেখো এখানে শুরুতেই ৫ নাম্বার প্রশ্নে বলা হয়েছে ৬, ৮ ও ১২ এর লসাগু কিভাবে নির্ণয় করা যায়। আচ্ছা, বলা হয়েছে ৬, ৮ ও ১২ এর লসাগু কিভাবে নির্ণয় করা যায়। দেখো, যদি একটু নিচে লক্ষ্য করি, এখানে আমরা একটি ছেলে শিশুকে দেখতে পাচ্ছি, তাই না? সে বলেছে, আমরা ২ সংখ্যার লসাগু নির্ণয় করা শিখেছি, তাহলে কিভাবে ৩ সংখ্যার লসাগু নির্ণয় করব। আচ্ছা, এবার দেখো এই মেয়ে শিশুটি কি বলেছে। সে বলেছে, আমার মনে হয় প্রথমে ৩টি সংখ্যার গুণিতক বের করতে হবে, তারপর সাধারণ গুণিতক বের করতে হবে। আচ্ছা, তাহলে এই মেয়ে শিশুটি বলেছে যে তার মনে হয় প্রথমে ৩টি সংখ্যার গুণিতক বের করতে হবে এবং তারপর সাধারণ গুণিতক বের করতে হবে। হ্যাঁ, এবং আমরা কি জানি, সাধারণ গুণিতকগুলোর মধ্যে সবচাইতে যেটি ছোট সেটিকেই কিন্তু বলা হয় লসাগু, তাই না? আচ্ছা, দেখো যদি একটু নিচে লক্ষ্য করি, এখানে বলা হয়েছে দেখি কিভাবে ৩ সংখ্যার লসাগু নির্ণয় করা যায়। দেখো, আমরা এখানে কিন্তু একটি ছক দেখতে পাচ্ছি, তাই না? এখানে প্রথমেই বলা হয়েছে ৬ এর গুণিতক। আমরা যেহেতু ৬, ৮ এবং ১২ এই ৩টি সংখ্যার লসাগু নির্ণয় করব, এজন্য প্রথমে আমরা কি দেখতে পাচ্ছি, ৬ এর গুণিতক আমরা বের করেছি, তাই না? গুণিতক মানে কি, আমরা কিন্তু এর আগেও শিখেছি, গুণিতক মানে আমরা কিন্তু সহজভাবে বলতে পারি গুণের নামতা, তাই না? দেখো, ৬ এর ঘরের গুণের নামটা যদি আমরা পড়ি তাহলেই কিন্তু এই সংখ্যাগুলো আমরা পেয়ে যাব। দেখো, ৬ একে ৬, ৬ দুগুণে ১২, ৩ ছয় ১৮, ৪ ছক ২৪, ৫ ছক ৩০, ৬ ছয় ৩৬, ৬ সাতা ৪২, ৬ আটা ৪৮। এই প্রত্যেকটি হচ্ছে কি ৬ এর গুণিতক, তাই না? এবার নিচে আমরা লিখলাম ৮ এর গুণিতক। এখন ৮ এর গুণিতকগুলো আমরা কি কি পাই, ৮ এর ঘরের নামটাগুলো যদি আমরা লিখে দিই, দেখো ৮ একে ৮, ৮ দুগুণে ১৬, ৩ আটা ২৪, ৪ আটা ৩২, ৫ আটা ৪০, ৬ আটা ৪৮, ৭ আটা ৫৬, ৮ আটা ৬৪, তাই না? এরপরে আরও অনেক গুণিতক কিন্তু রয়েছে। হ্যাঁ, তোমরা যতগুলো খুশি ততগুলো কিন্তু গুণিতক লিখতে পারো। হ্যাঁ, আচ্ছা, এবার শেষে আমরা লিখলাম ১২ এর গুণিতক। ১২ এর গুণিতকগুলো যদি আমরা এখানে লক্ষ্য করি, ১২ একে ১২, ১২ দুগুণে ২৪, ৩ বারং ৩৬, ৪ বারং ৪৮, ৫ বারং ৬০, ৬ বারং ৭২, ৭ বারং ৮৪, ৮ বারং ৯৬। এরপরে কিন্তু আরও অনেক গুণিতক রয়েছে, তাই না? আচ্ছা, তাহলে এই দেখো, আমরা যেহেতু এই ৩টি সংখ্যার গুণিতক এখানে বের করেছি, এবারে আমরা প্রথমেই লক্ষ্য করব কি, এই গুণিতকগুলোর মধ্যে সাধারণ গুণিতক কোনটি কোনটি রয়েছে। সাধারণ গুণিতক কোনগুলোকে বলে, আমরা কিন্তু এর আগেও শিখেছি যে গুণিতকগুলো এই ৩টি লাইনেই রয়েছে সেগুলোকে বলা হয় সাধারণ গুণিতক। যেমন দেখো, এই যে আমাদের কিন্তু এখানে এই যে এই চিহ্নের দ্বারা কিন্তু আমাদের দেখানো হয়েছে, তাই না? যেমন এখানে রয়েছে ২৪, এই সারিতে রয়েছে ২৪, এই মাঝের সারিতেও রয়েছে ২৪, নিচের সারিতেও রয়েছে ২৪। এই যে ২৪, ২৪, ২৪, এই ৩টির মধ্যেই কিন্তু মিল রয়েছে, তাই না? ৩টি সারিতেই ২৪ রয়েছে, যার কারণে ২৪কে কিন্তু আমরা বলতে পারি একটি সাধারণ গুণিতক। এবং আর কোন সংখ্যার মধ্যে মিল রয়েছে, এই যে আমাদের এখানে দেখানো হয়েছে, এই প্রথম সারিতে রয়েছে ৪৮, দ্বিতীয় সারিতেও রয়েছে ৪৮ এবং তৃতীয় সারিতেও রয়েছে ৪৮, তাই না? তাহলে এই ৪৮, ৪৮, ৪৮, এই ৪৮-এর মধ্যে কিন্তু মিল রয়েছে, তাহলে এটিও একটি সাধারণ গুণিতক। তাহলে আমরা কয়টি সাধারণ গুণিতক পাচ্ছি, একটি, দুইটি, ২৪ এবং ৪৮, তাই না? এই দেখো নিচে এবারে আমাদেরকে বলা হয়েছে ৬, ৮ ও ১২ এর সাধারণ গুণিতক আমরা কি কি পাচ্ছি, ২৪ এবং ৪৮। আমরা এই ঘরে লিখে দেব ২৪, দেখো আমরা লিখে দিলাম ২৪, এবং এই ঘরে লিখে দেব আমরা ৪৮। ঠিক আছে, এগুলো হচ্ছে সাধারণ গুণিতক। এবার এই নিচে আমাদের বলা হয়েছে কি, ৬, ৮ ও ১২ এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু হচ্ছে কত। আমরা কি জানি লসাগু হচ্ছে কোনটি, এই যে যে সাধারণ গুণিতকগুলো আমরা পাচ্ছি এর মধ্যে সবচাইতে যেটি ছোট সেটিকেই কিন্তু বলা হয় লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা সংক্ষেপে বলা হয় লসাগু, তাই না? তাহলে এগুলোর মধ্যে ছোট কোনটি, আমরা দেখতে পাচ্ছি ২৪ হচ্ছে ছোট, তাই না? তার মানে আমাদের লসাগু হচ্ছে কত, ২৪। আমরা এইখানে লিখে দেব ২৪।
ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো কত সহজে আমরা এটিকে সমাধান করে ফেললাম। এবার তোমাদের কাছে যদি এই নিয়মটি একটু কঠিন মনে হয়, দেখো প্রত্যেকটি সংখ্যার যেহেতু আমাদের গুণিতক বের করতে অনেক সময় লাগতে পারে, তাই না, এই জন্য আমরা একটু সহজ নিয়মে লসাগু নির্ণয় করা শিখবো। হ্যাঁ, দেখো যদি একটু নিচে আমরা লক্ষ্য করি, এখানে 5 নম্বর প্রশ্নে বলা হয়েছে লসাগু নির্ণয় করি। এখানেও কিন্তু তিনটি করে সংখ্যা দেওয়া রয়েছে, তাই না? আচ্ছা, তাহলে আমরা এই সংখ্যাগুলোর লসাগু একটু সহজ নিয়মে কিভাবে করে নির্ণয় করতে পারি, চলো আমরা এই বিষয়টি একটু শিখে আসার চেষ্টা করি। এই যে নিয়মটি, এটিকে বলা হয় হচ্ছে ভাগ পদ্ধতিতে লসাগু নির্ণয়। হ্যাঁ, আচ্ছা, তাহলে চলো আমরা এটিকে একটু সমাধান করার চেষ্টা করি। বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি 5-এর কতে বলা হয়েছে 2, 3 এবং 4। তাহলে এই তিনটি সংখ্যার লসাগু আমরা নির্ণয় করব। হ্যাঁ, আমরা শুরুতে কি করব, এই সংখ্যাগুলোকে প্রথমে লিখব। হ্যাঁ, আমরা লিখব 2, তারপরে 3 এবং লিখব হচ্ছে 4। হ্যাঁ, এরপর আমরা এইরকম একটি দাগ দেব, এরকম একটি চিহ্ন দেব। এখন আমরা যে কাজটি করব, আমরা দেখব এখানে যেহেতু তিনটি সংখ্যা রয়েছে, এখানে যতগুলো সংখ্যাই থাকুক না কেন, হ্যাঁ, আমাদের যদি সর্বনিম্ন 2টি সংখ্যাকে ভাগ করা যায় তাহলেই হবে। আমরা দেখব যে এখানে সর্বনিম্ন 2টি সংখ্যাকে যে কোনো একটি সংখ্যা দ্বারা ভাগ করা যায় কিনা। আচ্ছা, আমরা কি করব, আমরা একদম শুরুতে 2 থেকে দেখতে যাব যে 2 দ্বারা প্রথমে 2টি সংখ্যাকে ভাগ করা যায় কিনা, তারপরে দেখব যে 3 দ্বারা ভাগ করা যায় কিনা, তারপরে দেখব 4 দ্বারা, 5 দ্বারা, এইভাবে 2 থেকে দেখতে যাব। ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো তো 2 দ্বারা এখান থেকে যে কোনো 3টি সংখ্যাকে ভাগ করা যায় কিনা, 2টি সংখ্যাকে ভাগ করা যায় কিনা। দেখো 2 দ্বারা কিন্তু 2কে ভাগ করা যাবে, আবার 2 দ্বারা 4কেও ভাগ করা যাবে। তাহলে একটি 2টি, এই সর্বনিম্ন যেহেতু 2টি সংখ্যাকে 2 দ্বারা ভাগ করা যাবে, তাহলে আমরা এবারে কি করব, 2 দ্বারা 2টি সংখ্যাকে ভাগ করব। হ্যাঁ, আমরা এইখানে লিখে দেব 2, আমরা এখানে লিখে দিলাম 2। এবার 2 দ্বারা যদি 2কে ভাগ করি, কয়বার ভাগ যায়? আমরা জানি 2 একে 2, একবার ভাগ যায়, আমরা পাচ্ছি হচ্ছে 1। আমরা এখানে লিখে দিলাম 1, এরপর একটু কমা দিলাম। এখন 2 দ্বারা কিন্তু 3কে ভাগ যাবে না, তাই না? যে সংখ্যাকে ভাগ না যাবে সেটিকে আমরা একই রকমভাবে রেখে দিব। হ্যাঁ, 3কে ভাগ যায় না, এই জন্য 3কে একই রকমভাবে আমরা রেখে দিলাম। এরপরে 2 দ্বারা যদি 4কে ভাগ করি, কয়বার ভাগ যায়? আমরা জানি 2 একে 2, 2 2 4, 2বার ভাগ যায়, আমরা এখানে লিখে দেব 2। আচ্ছা, তাহলে আমরা এবারে পাচ্ছি 1, 3 এবং 2। এবার দেখো তো এমন কোনো সংখ্যা রয়েছে কিনা যে সংখ্যা দ্বারা আমরা এইখান থেকে যে কোনো 2টি সংখ্যাকে ভাগ করতে পারবো। বন্ধুরা, 1 দ্বারা কিন্তু কখনোই আমরা ভাগ করব না, কারণ 1 দ্বারা ভাগ করলে আবার কিন্তু আমরা ঠিক একই সংখ্যাগুলোই পাবো। ঠিক আছে, এই জন্য সর্বনিম্ন 2 থেকে দেখতে যাব। ঠিক আছে। আচ্ছা, তাহলে এমন কিন্তু কোনো সংখ্যা নেই যে সংখ্যা দ্বারা আমরা এখান থেকে যে কোনো 2টি সংখ্যাকে ভাগ করতে পারবো। তাহলে এবারে কি করব, এবারে আমরা যে কাজটি করব, এই পাশে যে সংখ্যাগুলো পাচ্ছি এই প্রত্যেকটিকে আমরা গুণ করে দেব। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু লসাগুটা পেয়ে যাব। তাহলে আমরা এবারে কি করব, আমরা লিখব হচ্ছে সুতরাং, আমরা লিখব সুতরাং নির্ণেয় লসাগু, আমরা লিখব নির্ণেয় লসাগু সমান, এখন আমরা এই পাশের সংখ্যাগুলো যদি গুণ করে দিই, প্রথমে রয়েছে 2, লিখলাম 2 গুণ 1 গুণ 3 গুণ 2, তাই না? আচ্ছা, এখন দেখো আমরা এবারে যদি গুণ করি, দেখো নিচে একটি সমান চিহ্ন দিলাম। 2 এর সঙ্গে 1কে গুণ করলে হয় 2 1 2, এই যে 2 পাচ্ছি, 2 এর সঙ্গে 3কে গুণ করলে হয় 3 2 6, 6-এর সঙ্গে যদি আরও 2কে গুণ করি তাহলে হয়ে যায় 6 2 12। কত হয়ে যায়? 12। আমরা এখানে লিখে দেবো 12। তাহলে এটিই কিন্তু আমাদের উত্তর। ঠিক আছে, আমরা উত্তর দিয়ে কী লিখবো? উত্তর দিয়ে লিখবো হচ্ছে নির্ণেয় লসাগু 12। কী লিখবো? নির্ণেয় লসাগু 12। ঠিক আছে, এখানে কিন্তু তোমরা লিখে দিবে। আচ্ছা, তাহলে আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো। এইভাবে করে কিন্তু আমরা যে কোনো সংখ্যার লসাগু নির্ণয় করতে পারি। এবার যদি আমরা একই রকমভাবে দেখো ঘ নাম্বার অঙ্কটি লক্ষ্য করি, প্রত্যেকটি অঙ্ক যেহেতু একই রকম নিয়মেই সমাধান করতে হবে, এই জন্য আমরা এখান থেকে কিছু কিছু অঙ্ক একটু সমাধান করার চেষ্টা করি। হ্যাঁ, এখানে ঘতে বলা হয়েছে 8, 12 এবং 16। তাহলে এই তিনটি সংখ্যার লসাগু যদি আমরা নির্ণয় করতে চাই, আমরা কি করতে পারি? আমরা লিখতে পারি 8, তারপর হচ্ছে 12 এবং তারপরে লিখতে পারি 16। তারা ঠিক একই রকমভাবে আগের অঙ্কের মতোই এরকম একটি দাগ দেব। এবারে দেখব এমন কোনো সংখ্যা রয়েছে কিনা যে সংখ্যা দ্বারা এইখানে কমপক্ষে 2টি সংখ্যাকে ভাগ করা যায়। এমন কোনো সংখ্যা রয়েছে? প্রথমে আমরা কত থেকে দেখতে যাব? 2 থেকে, তাই না? আচ্ছা, 2 দ্বারা কিন্তু দেখো 8কেও ভাগ করা যাবে, 12কেও ভাগ করা যাবে, আবার 16কেও কিন্তু ভাগ করা যাবে। কেন? কারণ আমরা জানি, হ্যাঁ, যে কোনো জোড় সংখ্যাকেই কিন্তু 2 দ্বারা ভাগ করা যায়।
এখানে প্রত্যেকটি সংখ্যাই কিন্তু জোড়, তাই না? যার কারণে আমরা 2 দ্বারা কিন্তু সব কয়টিকেই ভাগ করতে পারবো, এই জন্য আমরা এখানে লিখে দিলাম 2। এবার 2 দ্বারা যদি আমরা প্রথমে 8কে ভাগ করি, কয়বার ভাগ যায়? আমরা জানি 4 দুগুণ 8, 4 পাই, তাই না? আমরা এই সোজা লিখে দিলাম সেই 4। 2 দ্বারা 12কে ভাগ করলে আমরা জানি 6 দুগুণ 12, 6 পাই, আমরা লিখে দিলাম 6। 2 দ্বারা 16কে ভাগ করলে আমরা পাই হচ্ছে 8 দুগুণ 16, আমরা লিখে দিলাম 8। আচ্ছা, এবারে পাচ্ছি 4, 6 এবং 8। এরপরে আবারও এরকম একটি দাগ দাও। দেখো তো এবার আমরা যদি লক্ষ্য করি এমন আর কোনো সংখ্যা রয়েছে কিনা যে সংখ্যা দ্বারা আমরা এখান থেকে কমপক্ষে 2টি সংখ্যাকে ভাগ করতে পারবো। দেখো 4, 6 এবং 8 প্রত্যেকটি কিন্তু জোড় সংখ্যা, তার মানে আমরা কিন্তু আবারও 2 দ্বারা সব কয়টিকে ভাগ করতে পারবো, তাই না? দেখো 2 দ্বারা 4কে ভাগ করলে আমরা পাই 2 দুগুণ 4। 2 দ্বারা 6কে পাই ভাগ করলে আমরা 3 দুগুণ 6, আমরা পাই হচ্ছে 3। 2 দ্বারা 8কে ভাগ করলে আমরা পাই হচ্ছে 4 দুগুণ 8, আমরা পাই 4, তাই না? এখন পাচ্ছি 2, 3 এবং 4। এবারে দেখো যে এমন আর কোনো সংখ্যা রয়েছে কিনা যে সংখ্যা দ্বারা আমরা এখান থেকে কমপক্ষে 2টি সংখ্যাকে ভাগ করতে পারবো। 3টিকে ভাগ করতে পারলে তো কোনো কথাই নেই, কিন্তু সর্বনিম্ন হ্যাঁ আমাদের 2টি সংখ্যাকে কিন্তু ভাগ যেতে হবে। এমন কোনো সংখ্যা রয়েছে? হ্যাঁ বন্ধুরা, আমরা এই 2কেও কিন্তু 2 দ্বারা ভাগ করতে পারি, আবার 4কেও কিন্তু 2 দ্বারা ভাগ করতে পারি। তার মানে এই দুটিকে কিন্তু 2 দ্বারা ভাগ করা যায়। তাহলে আমরা কি করব? আবারও এরকম একটি দাগ দিয়ে আমরা এখানে লিখে দেব 2। যতবার ভাগ করা যাবে আমরা কিন্তু ততবারই এইভাবে করে ভাগ করতে থাকবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে 2 দ্বারা 2কে ভাগ করলে আমরা জানি 2, 1 এ 2, আমরা পাই 1। 2 দ্বারা কিন্তু 3কে ভাগ করা যাবে না, আমরা জানি যেটিকে ভাগ করা না যায় সেটিকে একই রকমভাবে রেখে দিতে হয়, আমরা রেখে দিলাম 3। এবার 2 দ্বারা 4কে ভাগ করলে আমরা জানি কত হয়? 2 দুগুণ 4, 2 বার ভাগ করা যায়, আমরা লিখে দিলাম 2। আচ্ছা, এবারে পাচ্ছি 1, 3 এবং 2। তাহলে এখন দেখো তো এমন আর কোনো সংখ্যা রয়েছে কিনা যে সংখ্যা দ্বারা আমরা এইখান থেকে যে কোনো 2টি সংখ্যাকে ভাগ করতে পারি? বন্ধুরা, এমন কিন্তু আর কোনো সংখ্যা নেই। তাহলে এবার আমরা কি করব? এবারে কিন্তু আমরা এই পাশের সংখ্যাগুলোকে গুণ করে দেব, তাহলেই আমরা লসাগু পেয়ে যাব। তাহলে আমরা কি লিখব? সুতরাং নির্ণেয় লসাগু, কি লিখব? নির্ণেয় লসাগু। দেখো নির্ণেয় লসাগু সমান, এখন আমরা যদি এগুলোকে গুণ করি, 2 গুণ হচ্ছে এই 2, এর সঙ্গে গুণ আরও 2, এর সঙ্গে গুণ হচ্ছে কত? দেখো একটা জিনিস তোমরা এখানে লক্ষ্য করো, এই যে 1 রয়েছে, 1গুলোকে আমরা গুণ না করলেও কোনো সমস্যা নেই, ঠিক আছে? কারণ 1কে গুণ করলে কিন্তু আমরা সেই একই সংখ্যাই পাবো, এই জন্য 1কে গুণ করলেও সমস্যা নেই, না করলেও সমস্যা নেই। আচ্ছা, আমরা এরপরে 3কে গুণ করে দেখো, আমরা লিখে দিলাম গুণ 3, এর সঙ্গে গুণ করব 2, ঠিক আছে? আমরা লিখে দিলাম 2। আচ্ছা, এবার যদি আমরা এই নিচে একটু সমান চিহ্ন দিয়ে দেখো, এখন প্রত্যেকটিকে গুণ করো। দেখো 2 এর সঙ্গে 2কে গুণ করলে হয় 2 দুগুণ 4, এখানে 2টিকে গুণ করে পাচ্ছি 4, 4-এর সঙ্গে আরও 2 মিলে হয়ে যায় 4 দুগুণ 8, 8-এর সঙ্গে এই 3 মিলে হয়ে যায় 13 24, 24-এর সঙ্গে যদি আমরা এবারে এই 2কে গুণ করি তাহলে হয়ে যায় 24 দুগুণ 48, কত হয়? 48। তাহলে আমরা এখানে কিন্তু লিখে দেব 48, ঠিক আছে? তাহলে আমাদের নির্ণেয় লসাগু হলো 48, এটিই কিন্তু আমাদের উত্তর। আমরা উত্তর দিয়ে কি লিখব? আমরা উত্তর দিয়ে লিখব নির্ণেয় লসাগু 48, ঠিক আছে? আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো। এবারে যদি আমরা আবারও বইয়ের কাছে ফিরে যাই, দেখো বন্ধুরা, আমরা দেখো 5 নম্বরে যে অঙ্কগুলো রয়েছে, বাকি যেগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমরা একই রকম নিয়মেই সমাধান করবে, ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের কাজ। আচ্ছা, এবার যদি আরেকটু নিচে অর্থাৎ 6 নম্বর অঙ্কটি লক্ষ্য করি, দেখো এখানে আমাদেরকে বলা হয়েছে রেজা তার কক্ষের মেঝেতে বসানোর জন্য 9 সেন্টিমিটার দৈর্ঘ্যের ও 6 সেন্টিমিটার প্রস্থের টাইলস কিনলো। টাইলসগুলো মেঝেতে বসিয়ে বর্গাকার ক্ষেত্র তৈরি করা হলো। আচ্ছা, আমরা যদি আবারও এই উদ্দীপকটিকে বোঝার চেষ্টা করি, দেখো এখানে কি বলা হয়েছে? রেজা তার কক্ষের, অর্থাৎ সে যে রুমে থাকে, তাই না? সেই রুমের মেঝেতে মানে নিচে, হ্যাঁ, বসানোর জন্য 9 সেন্টিমিটার দৈর্ঘ্যের ও 6 সেন্টিমিটার প্রস্থের টাইলস কিনলো। আচ্ছা, তাহলে রেজা যে কক্ষে থাকে, যে রুমে থাকে, সেই রুমের নিচে টাইলস বসানোর জন্য সে কিছু টাইলস কিনলো। হ্যাঁ, এই যে দেখো, এই যে কিন্তু সেই টাইলস আমরা দেখতে পাচ্ছি, এক একটি টাইলস। এই টাইলসটির এই যে লম্বা পাশটি আমরা দেখতে পাচ্ছি, এটিকে বলা হয় দৈর্ঘ্য, এবং এই যে ছোট যে পাশটি দেখতে পাচ্ছি, এটিকে বলা হয় প্রস্থ। হ্যাঁ, এখন বলা হয়েছে যে প্রত্যেকটি টাইলসের দৈর্ঘ্য হচ্ছে 9 সেন্টিমিটার এবং প্রস্থ হচ্ছে 6 সেন্টিমিটার। এবারে বলা হয়েছে যে টাইলসগুলো মেঝেতে বসিয়ে
বর্গাকার ক্ষেত্র তৈরি করা হলো। তাহলে এই টাইলসগুলো মেঝেতে বসিয়ে একটির পর একটি এভাবে বসিয়ে বর্গাকার ক্ষেত্র তৈরি করা হলো। তাহলে বর্গাকার ক্ষেত্র কীরকম, বর্গ কেমন থাকে তোমাদের তো নিশ্চয়ই জানা আছে, তাই না? আমরা জানি কি বর্গ হচ্ছে 4 পাশ সমান, তাই না? এই যে এই 4 পাশ যার সমান থাকে তাকেই কিন্তু বলা হয় বর্গ। অর্থাৎ এই পাশে যতটুকু, এই পাশেও ততটুকু, এই পাশ, চারে পাশেই কিন্তু একই রকম মাপ থাকবে, ঠিক আছে? লম্বায় 4 পাশ সমান, এটিকেই বলা হয় বর্গ। তাহলে এরকম টাইলস একটির পাশে একটি এইভাবে বসিয়ে সে কী করলো, এরকম বর্গাকার ক্ষেত্র তৈরি করলো, মানে 4 পাশ সমান এরকম করে কী করলো, সে তৈরি করলো। আচ্ছা, এবারে আমাদের দেখো নিচে এই উদ্দীপক থেকে 3টি প্রশ্ন দেওয়া রয়েছে। প্রশ্ন কতে বলা হয়েছে সবচেয়ে ছোট বর্গাকার ক্ষেত্রের দৈর্ঘ্য কত হবে। আচ্ছা, তাহলে এই যে সে যে একটির পাশে একটি এইভাবে করে টাইলস বসিয়ে সে যেহেতু এরকম 4 কোণা একটি বর্গ তৈরি করবে, তাই না? তাহলে বলা হয়েছে সবচাইতে ছোট যে বর্গটি সে তৈরি করতে পারবে এখানে টাইলস বসিয়ে, হ্যাঁ, সেই সবচাইতে ছোট বর্গাকার ক্ষেত্রের দৈর্ঘ্য কত হবে। অর্থাৎ সবচাইতে ছোট যে বর্গটা হবে এই ভিতরে, হ্যাঁ, সেইটার দৈর্ঘ্য কত হবে। দৈর্ঘ্য মানে কি, মানে এক বাহুর লম্বায় কতটুকু হবে, সেটাই হচ্ছে দৈর্ঘ্য, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই দৈর্ঘ্যটা আমরা কিভাবে করে বের করতে পারি। দেখো আমাদের এইখানে যে টাইলসগুলো রয়েছে, তাই না, এই একটি টাইলসের দৈর্ঘ্য হচ্ছে কত, দৈর্ঘ্য হচ্ছে 9 সেন্টিমিটার এবং প্রস্থ হচ্ছে কত, 6 সেন্টিমিটার, তাই না? তাহলে 9 এবং 6 এই দুটির যদি আমরা লসাগু নির্ণয় করি তাহলেই কিন্তু পেয়ে যাব সবচেয়ে ছোট যে এই যে বর্গাকার আকৃতি তৈরি হবে, তাই না, যে বর্গ তৈরি হবে সেটির দৈর্ঘ্য কত হবে, তাই না? আচ্ছা, তাহলে আমরা যদি এই দুটির লসাগু নির্ণয় করি তাহলে কিন্তু আমরা সবচেয়ে ছোট বর্গাকার ক্ষেত্রের দৈর্ঘ্য, হ্যাঁ, পেয়ে যাব। তাহলে চলো আমরা এটিকে একটু সমাধান করার চেষ্টা করি। বন্ধুরা, আমরা 6-এর কতে লিখব হচ্ছে 9 এবং 6 এর লসাগু যত হবে, হ্যাঁ, আমরা এবার লিখব সবচেয়ে ছোট বর্গাকার ক্ষেত্রের, দেখো সবচেয়ে ছোট বর্গাকার ক্ষেত্রের সবচেয়ে ছোট বর্গাকার ক্ষেত্রের দৈর্ঘ্য তত হবে, ঠিক আছে? আমরা কি লিখলাম, 9 এবং 6 এর লসাগু যত হবে সবচেয়ে ছোট বর্গাকার ক্ষেত্রের দৈর্ঘ্য তত হবে, ঠিক আছে? তাহলে 9 এবং 6 এর লসাগু আমরা এবার নির্ণয় করবো। দেখো আমরা প্রথমে লিখব হচ্ছে 9 এবং তারপর লিখব 6। এরপরে দেখো যদি লসাগু নির্ণয় করি, আমরা যদি লক্ষ্য করি, দেখো তো এমন কোন সংখ্যা রয়েছে যে সংখ্যা দ্বারা আমরা 9কেও ভাগ করতে পারবো আবার 6কেও ভাগ করতে পারবো। কত, প্রথমে আমরা 2 থেকে দেখতে যাবো, তাই না? 2 দিয়ে কিন্তু আমরা 6কে ভাগ করতে পারবো কিন্তু 9কে ভাগ করতে পারবো না। এরপরে 3 দিয়ে, দেখো 3 দিয়ে আমরা 9কেও ভাগ করতে পারবো আবার 6কেও ভাগ করতে পারবো, অর্থাৎ দুটিকেই কিন্তু আমরা 3 দিয়ে ভাগ করতে পারবো। তাহলে আমরা এখানে লিখে দিলাম 3। এখন দেখো 3 দ্বারা 9কে ভাগ করলে কয়বার ভাগ যায়, আমরা জানি 3 এ 9 3 বার ভাগ যায়, আমরা পাচ্ছি 3, আমরা এখানে লিখে দিলাম 3। আচ্ছা, দেখো আমরা এখানে লিখে দিলাম 3। এরপর 3 দ্বারা 6কে ভাগ করলে কয়বার ভাগ যায়, আমরা জানি 3 2 × 6, আমরা পাচ্ছি হচ্ছে 2। এবারে পাচ্ছি 3 এবং 2। এখন দেখো তো এমন কোনো সংখ্যা রয়েছে কি না যে সংখ্যা দ্বারা 3কেও ভাগ করা যাবে আবার 2কেও ভাগ করা যাবে, এমন কিন্তু কোনো সংখ্যা নেই। তাহলে আমরা এবারে কি করব, এই পাশের সংখ্যাগুলোকে গুণ করে দেব, তাই না? আমরা এবার লিখব হচ্ছে সুতরাং নির্ণেয় লসাগু সমান, আমরা এগুলোকে গুণ করলেই কিন্তু লসাগুটা পেয়ে যাব। আমরা লিখব 3 গুণ 3 গুণ 2। আচ্ছা, এবার এই সমানের নিচে একটি সমান চিহ্ন দিলাম। এখন যদি প্রত্যেকটিকে গুণ করি, দেখো 3-এর সঙ্গে 3কে গুণ করলে হয় 3 3 9, 9-এর সঙ্গে 2কে গুণ করলে হয় 9 2 × 18, কত হয় 18। তার মানে 18 সেন্টিমিটার। সেন্টিমিটার কেন দিলাম, কারণ আমাদের এই যে এক বাহুর মানে টাইলসের এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 9 সেন্টিমিটার এবং প্রস্থ হচ্ছে 6 সেন্টিমিটার। যেহেতু সেন্টিমিটারের হিসেব দেওয়া রয়েছে, তার মানে হচ্ছে আমাদের লসাগু হচ্ছে কি 18 সেন্টিমিটার। আমরা কিন্তু এখানে সেন্টিমিটার যোগ করে দিলাম, ঠিক আছে? তাহলে আমাদের উত্তর হচ্ছে কি, আমরা উত্তর দিয়ে লিখব হচ্ছে যে আমরা কি লিখব,
সবচেয়ে ছোট বর্গাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 18 সেন্টিমিটার। ঠিক আছে, আমরা কি লিখব? সবচেয়ে ছোট, আমরা লিখব সবচেয়ে, দেখো আমরা লিখে দিলাম উত্তরে আমরা লিখে দিলাম সবচেয়ে ছোট বর্গাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 18 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে কিন্তু কয়ের আমাদের কিন্তু সমাধান করা হয়ে গেল। এবারে যদি আমরা আবারও বইয়ের কাছে ফিরে যাই, দেখো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এবারে আমাদের প্রশ্ন খতে বলা হয়েছে সবচেয়ে ছোট বর্গাকার ক্ষেত্র তৈরি করার জন্য কয়টি টাইলস প্রয়োজন। আচ্ছা, আমাদের কি বলা হয়েছে? সবচেয়ে ছোট বর্গাকার ক্ষেত্র তৈরি করার জন্য আমাদের কয়টি টাইলস প্রয়োজন, অর্থাৎ এই সাইজের কয়টি টাইলস প্রয়োজন। আমরা কিন্তু কতে বের করেছি যে সবচেয়ে ছোট বর্গাকার ক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে কত। আমরা সবচেয়ে ছোট যে বর্গাকার ক্ষেত্রটি এখানে তৈরি করতে পারবো সেটির দৈর্ঘ্য হচ্ছে কত? 18 সেন্টিমিটার। আমরা কি পেয়েছি? 18 সেন্টিমিটার, তাই না? অর্থাৎ এই যে এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 18, এইখানে 18 সেন্টিমিটার, এখানে 18, এখানে 18, এইখানে 18, তাই না? অর্থাৎ এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 18 সেন্টিমিটার। এখন আমাদের বলা হয়েছে কি যে এই সবচেয়ে ছোট যে বর্গক্ষেত্রটি আমরা তৈরি করতে পারবো, হ্যাঁ, এটি তৈরি করার জন্য আমাদের কয়টি টাইলস ভিতরে প্রয়োজন, এই ভিতরে আমাদের কয়টি টাইলস প্রয়োজন। আমরা তো এক একটি করে ভিতরে টাইলস বসাবো, তাই না? এরকম কয়টি টাইলস আমাদের প্রয়োজন। আমরা এটিকে কিভাবে বের করব? এটিকে বের করার জন্য আমাদের প্রথমে এই যে সবচেয়ে ছোট বর্গাকার ক্ষেত্রটি আমরা তৈরি করলাম, হ্যাঁ, এর ভিতরে কতটুকু জায়গা রয়েছে সেটি আগে আমাদের বের করতে হবে। ঠিক আছে, এই ভিতরে মোট যে জায়গাটুকু রয়েছে এটিকে বলা হয় ক্ষেত্রফল। কি বলা হয়? ক্ষেত্রফল। এবং তারপরে বের করতে হবে এই যে আমরা যে সাইজের টাইলসগুলো এই যে ভিতরে ভিতরে বসাবো, তাই না? এই এক একটি টাইলসের ভিতরে মোট কতটুকু জায়গা রয়েছে, হ্যাঁ, অর্থাৎ এটিকে বলা হয় টাইলসের ক্ষেত্রফল। ঠিক আছে, তাহলে আমরা এই বর্গাকার যে ক্ষেত্রটি, এই বর্গের ভিতরে যে জায়গা রয়েছে সেটিকেও বের করব, অর্থাৎ এর ক্ষেত্রফলটা বের করব, এবং টাইলসের ভিতরে কতটুকু জায়গা রয়েছে মানে টাইলসের ক্ষেত্রফলটাও আমরা বের করব। তারপরে কি করব? তারপরে যখন দুটিরই ক্ষেত্রফল আমরা বের করলাম তখন আমরা এই ক্ষেত্রফল দিয়ে, হ্যাঁ, ওর যে ক্ষেত্রফল, এই বর্গের যে ক্ষেত্রফল, এই ক্ষেত্রফল দিয়ে যদি আমরা এই টাইলসের ক্ষেত্রফলটাকে ভাগ করি, হ্যাঁ, তাহলেই আমরা পেয়ে যাব যে এই ভিতরে মোট কয়টি টাইলস ধরবে বা কয়টি টাইলস এই ভিতরে বসানো যাবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আশা করি সকলে তোমরা বুঝতে পেরেছো। তাহলে প্রথমে আমরা চলো এই বর্গের যে ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলটি একটু বের করার চেষ্টা করি। তাহলে বর্গের ক্ষেত্রফল বের করার জন্য কিন্তু একটি সূত্র রয়েছে, এই সূত্রটি তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। ঠিক আছে, এটি হচ্ছে কি? বর্গের ক্ষেত্রফল ফলের সূত্র হচ্ছে এক বাহুর দৈর্ঘ্য গুণ এক বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে, এক বাহুর দৈর্ঘ্য গুণ এক বাহুর দৈর্ঘ্য। আচ্ছা, যেহেতু 4 5 সমান, এই জন্য এক বাহুর দৈর্ঘ্যের সঙ্গে আরেক বাহুর দৈর্ঘ্যকে যদি আমরা গুণ করি তাহলে আমরা পেয়ে যাব যে ভিতরে কতটুকু জায়গা রয়েছে। আচ্ছা, এবং এই যে দেখো টাইলসের যে আকার, হ্যাঁ, এইটাকে কি বলা হয়? এটিকে কিন্তু বলা হয় আয়তক্ষেত্র, তাই না? এই যে আকার, হ্যাঁ, এটিকে বলা হয় কি? আয়তক্ষেত্র। তাহলে আয়তক্ষেত্র বের করার জন্য কিন্তু আলাদা সূত্র রয়েছে, সেই সূত্রটা মেনে কিন্তু আমরা আয়তের যে ক্ষেত্রফল সেটিকে বের করব। তাহলে প্রথমে আমরা বর্গের ক্ষেত্রফল বের করি। এক বাহুর দৈর্ঘ্যর সঙ্গে এক বাহুর দৈর্ঘ্য যদি আমরা গুণ করে দিই তাহলে এই বর্গের ক্ষেত্রফল আমরা পেয়ে যাব। তাহলে চলো আমরা খ নাম্বার অঙ্কটি একটু সমাধান করার চেষ্টা করি। বন্ধুরা, আমরা খতে প্রথমে লিখব হচ্ছে ক হতে পাই। ক থেকে যেহেতু আমরা প্রথমে বের করেছি সবচেয়ে ছোট বর্গাকার ক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে 18 সেন্টিমিটার, সেটি আমরা এখানে একটু লিখে নেব। হ্যাঁ, আমরা লিখব হচ্ছে ক হতে পাই, ক হতে পাই, ক হতে আমরা কি পেয়েছি? সবচেয়ে ছোট, দেখো সবচেয়ে ছোট বর্গাকার ক্ষেত্রের, সবচেয়ে ছোট বর্গাকার ক্ষেত্রের, দেখো বর্গাকার ক্ষেত্রের আমরা পেয়েছি কি? দৈর্ঘ্য 18 সেন্টিমিটার, তাই না? দৈর্ঘ্য, বর্গাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 18 সেন্টিমিটার, 18 সেন্টিমিটার। আমরা কিন্তু এটি ক হতে পেয়েছি। তাহলে যদি দৈর্ঘ্য 18 সেন্টিমিটার হয় তাহলে এই বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? আমরা লিখব সুতরাং ক্ষেত্রফল, আমরা লিখব সুতরাং, দেখো সুতরাং ক্ষেত্রফল
এখন ক্ষেত্রফলের সূত্র আমরা কি শিখেছি? বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে এক বাহুর দৈর্ঘ্য গুণ এক বাহুর দৈর্ঘ্য। তাহলে এক বাহুর দৈর্ঘ্য আমরা কত পেয়েছি? 18 সেন্টিমিটার। তাহলে এই 18 সেন্টিমিটারের সঙ্গে যদি 18 সেন্টিমিটারকে গুণ করে দিই তাহলে কিন্তু আমরা ক্ষেত্রফলটা পেয়ে যাব। তাহলে আমরা এখানে কি লিখব? 18 গুণ 18, 18 গুণ 18 এবং শেষে কি লিখব? দেখো, যখন আমরা ক্ষেত্রফল বের করব কোনো কিছুর, হ্যাঁ, তখন এই সেন্টিমিটারের সঙ্গে একটি বর্গ কথাটি যোগ হয়ে যাবে। এখানে রয়েছে সেন্টিমিটার, এখন হয়ে যাবে বর্গ সেন্টিমিটার। কি হয়ে যাবে? বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, যখনই যে কোনো কিছুর ক্ষেত্রফল আমরা বের করলেই, হ্যাঁ, এই যে পরিমাপটা দেওয়া থাকবে এর সঙ্গে বর্গ কথাটি যোগ হয়ে যাবে। এখন যদি আমরা 18 সঙ্গে 18কে গুণ করি, দেখো আমরা একটু আলাদা জায়গাতে গুণ করি, 18 সঙ্গে 18কে একটু গুণ করি। দেখো 8 দ্বারা প্রথমে এই উপরের দুটিকে গুণ করো, 8 এবং 8কে গুণ করলে হয় 8 8 64, 64 4কে লিখলাম এখানে, হাতে থাকলো আমাদের 6। এবার 8-এর সঙ্গে 1কে গুণ করলে হয় 8 1 8, 8 এবং এই হাতে যেহেতু 6 ছিল, 8-এর সঙ্গে 6কে এবারে যোগ করো। 8 এবং হাতের এই 6 মিলে আমাদের হয়ে গেল 14। কত হয়ে গেল? 14 হয়ে গেল। আমরা এখানে লিখে দিলাম পুরো 14। এবার নিচে একটু শূন্য দিলাম। এখন 1 দ্বারা যদি প্রত্যেকটিকে গুণ করি, 8 1 8 এবং 1 1 1। এখন দেখো আমাদের এই দুটি সংখ্যাকে যোগ করলে কত হয়? 4 এবং 0 মিলে হয়ে যায় 4, 4 এবং 8 মিলে হয়ে যায় 12, 12-র 2কে লিখলাম এখানে, হাতে থাকলো আমাদের 1, 1 এবং 1 মিলে হয়ে গেল 2, 2-এর সঙ্গে হাতের এই 1 মিলে হয়ে গেল 3। আমরা মোট পাচ্ছি 324 বর্গ সেন্টিমিটার। আমরা পাচ্ছি 324 বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এটি দ্বারা আমরা কি বুঝতে পারি? এটি দ্বারা কিন্তু আমরা বুঝতে পারি যে সবচেয়ে ছোট যে বর্গটা আমরা তৈরি করব, তাই না, সেটির ক্ষেত্রফল হবে হচ্ছে 324 বর্গ সেন্টিমিটার। আচ্ছা, বর্গ কেমন হয়? 4 পাশ সমান হয়, তাই না? 4 পাশ কিন্তু সমান হয়। তাহলে এই সবচেয়ে ছোট বর্গের ভিতরে মোট জায়গা রয়েছে কতটুকু? 324 বর্গ সেন্টিমিটার। এখন আমরা কি করবো? এই যে টাইলস, আমাদের টাইলস ছিল কীরকম? এই যে এই সাইজের ছিল টাইলস, তাই না? এই সাইজের, একটু লম্বা। তাহলে এই আকারটাকে বলা হয় হচ্ছে আয়তাকার। কি বলা হয়? আয়তাকার। তাহলে আমরা এই টাইলসের ভিতরে কতটুকু জায়গা রয়েছে, অর্থাৎ ক্ষেত্রফলটা আমরা বের করি। দেখো, আমরা এবার লিখব হচ্ছে টাইলসের ক্ষেত্রফল। আমরা এবারে লিখব হচ্ছে টাইলসের ক্ষেত্রফল। আমরা লিখব টাইলস এর ক্ষেত্রফল সমান। এখন এই টাইলসের আকৃতিটা হচ্ছে কি আকৃতি? আয়তাকার আকৃতি, তাই না? আয়তাকার বলা হয়। এখন আয়তাকার ক্ষেত্রফল হচ্ছে কি? ক্ষেত্রফলের সূত্র কি? এটির সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। এই দৈর্ঘ্যের সঙ্গে আমরা প্রস্থটাকে গুণ করব। ঠিক আছে, আচ্ছা, আমরা কি জানি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। আমরা লিখে দেবো হচ্ছে দৈর্ঘ্য গুণ হচ্ছে কি? প্রস্থ। দৈর্ঘ্য গুণ প্রস্থ, হ্যাঁ, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তারপর আমরা কি লিখব? সেন্টিমিটার। ঠিক আছে, প্রস্থ। এবং এখানে কি হয়ে যাবে? যেহেতু আগে ছিল আমাদের হিসাব দেওয়া রয়েছে কি, দৈর্ঘ্য রয়েছে হচ্ছে কত সেন্টিমিটার? 9 সেন্টিমিটার। দৈর্ঘ্য রয়েছে 9 সেন্টিমিটার এবং প্রস্থ রয়েছে 6 সেন্টিমিটার। সেন্টিমিটার এখন হয়ে যাবে কি? বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে আয়তাকার যে টাইলসের ক্ষেত্রফল আমরা কীভাবে বের করলাম? দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ সেন্টিমিটার। এই সমানের নিচে আমরা একটু সমান চিহ্ন দিলাম। এখন দৈর্ঘ্য কত রয়েছে আমাদের এই টাইলসের? কিন্তু বইতে দেখো দৈর্ঘ্য দেওয়া রয়েছে 9 সেন্টিমিটার। তাহলে এই দৈর্ঘ্যের জায়গাতে আমরা লিখবো হচ্ছে 9। এরপরে গুণ রয়েছে, গুণ দিলাম। প্রস্থ রয়েছে কত? এই প্রস্থ রয়েছে কিন্তু 6 সেন্টিমিটার। আমরা লিখে দিলাম 6, 9 গুণ 6, হ্যাঁ। এরপরে বর্গ সেন্টিমিটার রয়েছে, আমরা লিখে দিলাম বর্গ সেন্টিমিটার। আচ্ছা, এবার যদি 9 এবং 6কে গুণ করি তাহলে কত হয়? আমরা জানি 6 নং 54, তার মানে 54 বর্গ সেন্টিমিটার। অর্থাৎ আমরা এটি দ্বারা কি বুঝতে পারি? এই টাইলসের ভিতরে মোট জায়গা রয়েছে 54 বর্গ সেন্টিমিটার। তার মানে এই যে আমরা বর্গাকার ক্ষেত্রটি তৈরি করলাম, হ্যাঁ, টাইলস বসিয়ে এটির ভিতরে জায়গা রয়েছে 324 সেন্টিমিটার এবং একটি টাইলসের ভিতরে মোট জায়গা রয়েছে হচ্ছে 54 বর্গ সেন্টিমিটার। এখন এই যে বর্গক্ষেত্রটি আমরা তৈরি করেছি, এটি তৈরি করতে গেলে আমাদের কয়টি এই সাইজের টাইলস দরকার? আমরা কিভাবে বের করব? আমরা এই সংখ্যাকে যদি 54 দ্বারা ভাগ করি তাহলে কিন্তু পেয়ে যাবো যে কয়টি টাইলস আমাদের প্রয়োজন। হ্যাঁ, তাহলে আমরা এবারে কি লিখব? আমরা এবারে লিখব সবচেয়ে ছোট বর্গাকার ক্ষেত্র তৈরি করার জন্য টাইলস প্রয়োজন। আমরা এবার লিখব হচ্ছে সবচেয়ে ছোট
সবচেয়ে ছোট, আমরা এখানে একটু সুতরাং দিতে পারি, সুতরাং সবচেয়ে ছোট বর্গাকার ক্ষেত্র, দেখো বর্গাকার ক্ষেত্র তৈরি করতে টাইলস প্রয়োজন, তাই না? টাইলস প্রয়োজন বা দরকার, বা আমরা লিখতে পারি দরকার। টাইলস দরকার কতটি আমরা কীভাবে বের করব? আমরা এবারে এই 324 দ্বারা 324কে 54 দ্বারা ভাগ করব, তাই না? এই যে 324কে আমরা এবার লিখব হচ্ছে 324, দেখো সমান 324 ভাগ হচ্ছে কত? আমরা ভাগ করবো হচ্ছে কত? 54 দ্বারা, তাই না? এই যে টাইলসের ভিতরে যেহেতু 54 সেন্টিমিটার জায়গা রয়েছে, আমরা লিখব 54। হ্যাঁ, এবং ভাগ করলে কিন্তু আমরা পেয়ে যাব যে এই বর্গাকার ক্ষেত্রটি তৈরি করার জন্য কয়টি টাইলস প্রয়োজন, টাইলসের পরিমাণটা পেয়ে যাবো। আমরা এখানে লিখব এতটি, তাই না? কয়টি যেহেতু পেয়ে যাবো, এই জন্য আমরা এখানে লিখে দিলাম টি। আচ্ছা, আমরা এখানে একটু সমান চিহ্ন দিলাম। এখন যদি আমরা এই 324কে 54 দ্বারা ভাগ করি, দেখো যদি একটু আলাদা জায়গাতে আমরা ভাগটি করি, আমরা 54 দ্বারা যদি 324কে একটু ভাগ করার চেষ্টা করি, দেখো প্রথমে 54-এর ভিতরে যেহেতু দুইটি অঙ্ক রয়েছে, আমরা প্রথম দুটি অঙ্ককে ভাগ করতে পারবো। প্রথম দুটি অঙ্ক মিলে হয়ে যায় 32। 32কে 54 দ্বারা ভাগ করা যাবে না, কারণ 32 ছোট। আমরা এই জন্য পুরো 324কে ভাগ করব। দেখো তো 54-র সঙ্গে কতকে গুণ করলে 324 হয়? আমরা যদি 54-র সঙ্গে, দেখো 54-র সঙ্গে যদি আমরা একটু 6কে গুণ করে দেখি, দেখো তো 4 ছক 24, 4 ছক হয় কত? 24, 24-এর 4কে লিখলাম এইখানে, হাতে থাকলো আমাদের 2, 6 দ্বারা 5কে গুণ করলে হয় 5 ছক 30, 30 এবং হাতের এই 2 মিলে হয়ে গেল 32। তাহলে দেখো এই যে আমাদের 324 হয়ে গেল, অর্থাৎ এটির সঙ্গে মিলে গেল। কত দিয়ে গুণ করে? 6 দিয়ে গুণ করে। তাহলে 6কে লিখে দেবো আমরা উত্তরের জায়গাতে। 6 54 হয় হচ্ছে 324, তাই না? এটি থেকে নিচের সংখ্যাকে বিয়োগ করলে আর কিছুই থাকে না, আমাদের উত্তর হচ্ছে কত? 6। তাহলে আমরা উত্তর পাচ্ছি কত? 6। ঠিক আছে, আমরা কিন্তু উত্তর পাচ্ছি 6। তাহলে আমরা এখানে আমরা লিখে দেবো হচ্ছে 6টি, অর্থাৎ কয়টি টাইলস প্রয়োজন? আমাদের 6টি টাইলস প্রয়োজন। এটি হচ্ছে কি আমাদের উত্তর। ঠিক আছে, আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো। এবার যদি আমরা আবারও বইয়ের কাছে ফিরে যাই, দেখো বন্ধুরা, আমরা যদি এবারে আরেকটু নিচে, অর্থাৎ গতে যে প্রশ্নটি রয়েছে, আমরা যদি এটিকে লক্ষ্য করি, বলা হয়েছে দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গাকার ক্ষেত্র তৈরি করার জন্য কয়টি টাইলস প্রয়োজন। আচ্ছা, আমাদের বলা হয়েছে দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গাকার ক্ষেত্র তৈরি করার জন্য কয়টি টাইলস প্রয়োজন। তাহলে আমরা খতে কি বের করেছি? সবচাইতে ছোট যে বর্গাকার ক্ষেত্রটি তৈরি করা যাবে, এর জন্য আমাদের টাইলস প্রয়োজন হচ্ছে কতটি? আমাদের কিন্তু এর জন্য টাইলস প্রয়োজন আমরা বের করেছি 6টি, তাই না? আচ্ছা, তাহলে আমরা যেহেতু এর জন্য 6টি টাইলস প্রয়োজন এটি বের করেছি, এবার আমাদের বলা হয়েছে দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গাকার ক্ষেত্র, অর্থাৎ এটি তো সবচাইতে ছোট, এর চাইতে মানে 2 নম্বরে বা দ্বিতীয়তে যে ক্ষুদ্রতম বর্গাকার ক্ষেত্রটি আমরা তৈরি করতে পারি, হ্যাঁ, তাহলে সেটির জন্য কতটি টাইলস প্রয়োজন এটি আমাদের বের করতে বলা হয়েছে, তাই না? তাহলে এটি হচ্ছে সবচাইতে ছোট বর্গাকার ক্ষেত্র। তাহলে দ্বিতীয় বর্গাকার ক্ষেত্রটি কীরকম হবে? ওর যেহেতু এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 18 সেন্টিমিটার, তার মানে দ্বিতীয় ক্ষুদ্রতম যে বর্গাকার ক্ষেত্র সেটার এক বাহুর দৈর্ঘ্য কিন্তু ওর এক বাহুর যে দৈর্ঘ্য তার চাইতে 2 গুণ বেশি হবে, তাই না? ওর চাইতে কিন্তু ডাবল হবে। তাহলে আমরা প্রথমে দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গাকার ক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্যটা বের করব। কীভাবে বের করব? এই 18-র সঙ্গে যদি আমরা 2কে গুণ করি তাহলেই কিন্তু আমরা পেয়ে যাব। ঠিক আছে, তারপর যখন আমরা এক বাহুর দৈর্ঘ্য পেয়ে যাব, তখন কিন্তু আমরা সেই যে দেখো দ্বিতীয় বর্গাকার ক্ষেত্রটি কি ওর ডাবল হবে, কিন্তু ও যতটুকু সাইজ তার চাইতে কিন্তু ডাবল হবে, 2 গুণ বেশি হবে, তাই না? আচ্ছা, তাহলে আমরা এরপরে এটি বের করার পরে, হ্যাঁ, এই দ্বিতীয় বর্গাকার ক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য বের করার পরে তখন আমরা বের করবো যে এর ভিতরে মোট কতটুকু জায়গা রয়েছে। ঠিক আছে, তারপরে আমরা কি করব? এই ভিতরে যে জায়গাটা পাবো, মানে ক্ষেত্রফল যা পাবো, এরপরে আমরা কিন্তু খতে পেয়েছি, আগেই কিন্তু খতে আমরা পেয়েছি একটি টাইলসের ভিতরে কতটুকু জায়গা রয়েছে? 54 বর্গ সেন্টিমিটার, তাই না? আমরা এটি তো আগেই পেয়েছি, এটিকে আর আমাদের বের করার দরকার নেই। আমরা এইখানে যে জায়গাটি পাবো সেই সংখ্যাকে আমরা 54 দ্বারা যদি ভাগ করি তাহলে কিন্তু পেয়ে যাব যে এই যে দ্বিতীয় ক্ষুদ্রতম যে বর্গাকার ক্ষেত্র, হ্যাঁ, এটি তৈরি করার জন্য কয়টি টাইলস প্রয়োজন। তাহলে চলো প্রথমেই আমরা বের করি যে এই দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গাকার ক্ষেত্রটির
এক বাহুর দৈর্ঘ্য কত? ঠিক আছে, আচ্ছা এটি আমরা আগে চলো বের করি। আমরা কি লিখতে পারি? আমরা গ দিয়ে প্রথমে লিখব হচ্ছে ক হতে পাই, ক হতে পাই, ক হতে পাই, দেখো ক হতে পাই, ক হতে কি পাই? সবচেয়ে ছোট বর্গাকার ক্ষেত্রের কি দৈর্ঘ্য, সবচেয়ে ছোট, সবচেয়ে ছোট বর্গাকার বর্গাকার ক্ষেত্রের দৈর্ঘ্য, ক্ষেত্রের দৈর্ঘ্য কত? আমাদের বলা হয়েছে 18 সেন্টিমিটার, 18 সেন্টিমিটার, তাই না? আচ্ছা আমরা একটু নিচে লিখি, হ্যাঁ এখানে যেহেতু জায়গা কম আমরা লিখতে পারি 18 সেন্টিমিটার। আচ্ছা সবচেয়ে ছোট বর্গাকার ক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে 18 সেন্টিমিটার। তাহলে আমরা এবারে কি লিখতে পারি? দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গাকার, সুতরাং আমরা লিখতে পারি সুতরাং দ্বিতীয় ক্ষুদ্রতম আমরা লিখতে পারি বর্গাকার ক্ষেত্রের দৈর্ঘ্য, তাই না? বর্গাকার ক্ষেত্রের দৈর্ঘ্য। আচ্ছা সবচাইতে ছোট যেটা সেটির দৈর্ঘ্য যদি 18 সেন্টিমিটার হয়, তাহলে দ্বিতীয় ক্ষুদ্রতম যে বর্গাকার ক্ষেত্র সেটির দৈর্ঘ্য কী হবে? নিশ্চয়ই 18 সঙ্গে 2 গুণ হবে, তাহলে 18 ডাবল হবে। তাহলে আমরা এখানে কি লিখব? আমরা লিখব হচ্ছে 18 গুণ 2 সেন্টিমিটার, সেন্টিমিটার। ঠিক আছে, 18 গুণ 2 সেন্টিমিটার। এখন 18 এবং 2কে যদি আমরা গুণ করি তাহলে কত হয়? আমরা জানি 18 দুগুণ 36 সেন্টিমিটার, 36 সেন্টিমিটার। তার মানে দ্বিতীয় ক্ষুদ্রতম যে বর্গটি আমরা পাবো বা তৈরি করতে পারবো সেটির এই যে এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে কত? 36 সেন্টিমিটার। এখন আমরা বের করব যে এর ভিতরে মোট কতটুকু জায়গা রয়েছে। এখন এই ভিতরের জায়গাটুকুকে কি বলা হয়? এটিকে বলা হয় এটিকে কিন্তু বলা হয় ক্ষেত্রফল, তাই না? তাহলে এটি যেহেতু বর্গক্ষেত্র, আমরা জানি কি বর্গের ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে কি? আমরা জানি এক বাহুর দৈর্ঘ্য গুণ এক বাহুর দৈর্ঘ্য। তাহলে আমরা এবারে কি লিখব? সুতরাং আমরা লিখব হচ্ছে সুতরাং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বা বর্গটির ক্ষেত্রফল, আমরা লিখব বর্গটির ক্ষেত্রফল, ক্ষেত্রফল দেখো বর্গটির ক্ষেত্রফল সমান, আমরা সূত্রটিও প্রথমে লিখতে পারি যে এক বাহুর দৈর্ঘ্য গুণ এক বাহুর দৈর্ঘ্য, অথবা আমরা কিন্তু এই যে 36 এই 36-এর সঙ্গে 36কে সরাসরি আমরা গুণ করেও দিতে পারি। ঠিক আছে, তোমরা যেভাবে খুশি সেইভাবে কিন্তু করতে পারো। আমরা লিখতে পারি সুতরাং বর্গটির ক্ষেত্রফল, হ্যাঁ এক বাহুর দৈর্ঘ্য গুণ এক বাহুর দৈর্ঘ্য, তোমরা এই সূত্রটিও লিখতে পারো, হ্যাঁ এক বাহুর দৈর্ঘ্য গুণ এক বাহুর দৈর্ঘ্য গুণ এক বাহুর দৈর্ঘ্য, এক বাহুর দৈর্ঘ্য গুণ এক বাহুর দৈর্ঘ্য। এবং যখন আমরা ক্ষেত্রফল বের করব তখন এখানে কি হয়ে যাবে? আগে ছিল সেন্টিমিটার, এখন হয়ে যাবে বর্গ সেন্টিমিটার, তাই না? বর্গ সেন্টিমিটার। আচ্ছা এবারে দেখো যদি আমরা এই সমানের নিচে একটা সমান চিহ্ন দিই, এবার বলা হয়েছে কি এক বাহুর দৈর্ঘ্য, এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 36 সেন্টিমিটার, তাই না? আমরা এখানে লিখে দিলাম 36, এরপরে একটি গুণ রয়েছে আমরা লিখে দিলাম গুণ, এরপরে আবারও বলা হয়েছে এক বাহুর দৈর্ঘ্য, এক বাহুর দৈর্ঘ্য কত? 36 সেন্টিমিটার, আমরা লিখে দিলাম 36, 36 গুণ 36, তারপরে শেষে রয়েছে বর্গ সেন্টিমিটার, আমরা লিখে দেবো বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, বর্গ সেন্টিমিটার। আচ্ছা এবার 36-এর সঙ্গে 36কে গুণ করো, দেখো তো কত হয়। আমরা যদি 36-এর সঙ্গে 36কে একটু গুণ করি, দেখো কত হয়। 6 দ্বারা প্রথমে 6কে গুণ করলে হয় 6 6 36, 36-এর 6কে লিখলাম এইখানে, হাতে থাকলো আমাদের 3, এবার 6 দ্বারা এই 3কে গুণ করলে হয় 3 6 18, 18 এবং এই 3 মিলে কিন্তু হয়ে গেল 21, আমরা লিখে দিলাম 21, এবার নিচে একটি শূন্য দিলাম। দেখো এবার 3 দ্বারা যদি এই দুটিকেই গুণ করি, 3 এবং 6কে গুণ করলে হয় 3 6 18, 18-র 8কে লিখলাম আমরা এইখানে, হাতে থাকলো আমাদের 1, 3 দ্বারা 3কে গুণ করলে হয় 3 3 9, 9 এবং হাতের 1 মিলে হয়ে গেল 10। আমরা এবার এই দুটিকে যদি যোগ করে দিই, দেখো 6 এবং 0কে যোগ করলে হয় 6, 8 এবং 1 মিলে হয়ে যায় 9, 2 এবং 0 মিলে হয়ে যায় 2 এবং 1-এর 1 কিন্তু নেমে যাবে। তাহলে আমরা মোট পাচ্ছি হচ্ছে 1296, তাহলে আমরা এখানে লিখে দেবো 1296 বর্গ সেন্টিমিটার, বর্গ সেন্টিমিটার। অর্থাৎ
এই যে যে দ্বিতীয় ক্ষুদ্রতম যে বর্গাকার যে যে বর্গটা তৈরি করতে পারি আমরা, সেটির ভিতরে মোট জায়গা রয়েছে 1296 কি বর্গ সেন্টিমিটার জায়গা কিন্তু রয়েছে। ঠিক আছে। আচ্ছা, আমরা এবারে বের করবো কি যে এর ভিতরে মোট কয়টি টাইলস বসানো যাবে, তাই না, বা এটি তৈরি করার জন্য কয়টি টাইলস প্রয়োজন। তাহলে আমরা কিন্তু এর আগে ক্ষয়ের সমাধান যখন করেছি তখন কিন্তু আমরা বের করেছি যে একটি টাইলসের ভিতরে মোট কতটুকু জায়গা রয়েছে, আমরা কিন্তু বের করেছি 54 সেন্টিমিটার জায়গা রয়েছে, তাই না। তাহলে আমরা সেই কথাটি কিন্তু আগে লিখব, যে আমরা লিখব কি খ হতে পাই টাইলসের বা একটি টাইলসের ক্ষেত্রফল মানে কি, মানে ভিতরে কতটুকু জায়গা রয়েছে, তাই না। ক্ষেত্রফল কত সেন্টিমিটার, আমরা কিন্তু পেয়েছি 54 সেন্টিমিটার, 54 বর্গ সেন্টিমিটার, তাই না। ক্ষেত্রফলে তো সবসময় বর্গ হয়, বর্গ সেন্টিমিটার। তাহলে দেখো এই যে বর্গটি আমরা তৈরি করলাম, দ্বিতীয় ক্ষুদ্রতম যে বর্গ, এটির ভিতরে জায়গা রয়েছে 1296 বর্গ সেন্টিমিটার এবং একটি টাইলসের ভিতরে জায়গা রয়েছে 54 বর্গ সেন্টিমিটার। এখন এই ক্ষেত্রফলটি তৈরি করতে গেলে এই যে বর্গটা তৈরি করতে গেলে আমাদের কয়টি টাইলস দরকার, আমরা কিভাবে বের করব। এই সংখ্যাকে যদি আমরা এই যে টাইলসের যে বর্গ, হ্যাঁ, টাইলসের যে ক্ষেত্রফল, এই ক্ষেত্রফল দ্বারা যদি ভাগ করি তাহলেই কিন্তু পেয়ে যাব যে মোট কয়টি টাইলসের প্রয়োজন, তাই না। তাহলে আমরা এবারে কি লিখতে পারি, আমরা এবার লিখতে পারি সুতরাং আমরা এবার কি লিখতে পারি, দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গাকার ক্ষেত্র তৈরি করার জন্য দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গাকার ক্ষেত্র তৈরি করতে টাইলস প্রয়োজন বা দরকার। এবার আমরা কি করব, এই সংখ্যা দ্বারা, অর্থাৎ এই যে দেখো আমরা যে বর্গক্ষেত্রের যে ক্ষেত্রফল পেয়েছি, এই ক্ষেত্রফল দ্বারা আমরা টাইলসের ক্ষেত্রফলকে ভাগ করব। আমরা কি লিখব, আমরা লিখব 1296 ভাগ হচ্ছে কত, ভাগ হচ্ছে 54। এবার ভাগ করলে আমরা যা পাবো সেই কয়টি টাইলস কিন্তু আমাদের দরকার, আমরা লিখে দেবো শেষে টি। আচ্ছা, আমরা যদি এবারে ভাগ করি, দেখো আমরা একটু আলাদা জায়গাতে যদি ভাগ করি, দেখো এই জায়গাতে আমরা একটু ভাগ করি, হ্যাঁ, এই দেখো 54 দ্বারা যদি আমরা 1296কে একটু ভাগ করি, দেখো কয়বার ভাগ করা যায়। আমরা প্রথমে 54, যে এর ভিতরে যেহেতু দুইটি অঙ্ক রয়েছে, আমরা প্রথম দুটি অঙ্ক এখানে রয়েছে 12কে ভাগ করতে পারবো না, 3টিকে ভাগ করি, এই যে 3টে অঙ্ক মিলে হয়ে যায় 129। 54 সঙ্গে কতকে গুণ করলে 129-এর সবচেয়ে কাছের সংখ্যাটা আমরা পাবো। দেখো আমরা যদি 54 সঙ্গে যদি আমরা 3কে যদি গুণ করি তাহলে কিন্তু আমরা 2কে গুণ করি, আমরা 2কে গুণ করে দেখি, দেখো 4 দুগুণ হয় 8 এবং 5 দুগুণ হয় 10, আমরা পাচ্ছি 108। 3 দিয়ে গুণ করলে কিন্তু 129-এর চেয়ে অনেক বড় হয়ে যাবে, এই জন্য আমরা এখানে লিখে দিলাম হচ্ছে 2। 54 দুগুণ হচ্ছে 108, ঠিক আছে। আমরা এবার 129 থেকে 108কে যদি বিয়োগ করি, 9 থেকে 8 চলে গেলে থাকে হচ্ছে আমাদের 1, 2 থেকে 0 চলে গেলে 2 থেকে যায়, 1 থেকে 1 চলে গেলে আর কিছুই থাকে না। এবার নামবে কত, নিচে নেমে যাবে হচ্ছে এই 6, আমাদের এখানে হয়ে গেল 216। এখন দেখো তো 54 সঙ্গে কতকে গুণ করলে আমরা 216 পেতে পারি। আমরা যদি 54 সঙ্গে এবারে 4কে গুণ করি, দেখো একটু 4কে গুণ করে দেখি, 4 4-এ হয় 16, 16 6কে লিখলাম এখানে, হাতে থাকলো 1, 4 এবং 5কে গুণ করলে হয় 4 5-এ 20, 20 এবং হাতের 1 মিলে হয়ে গেল 21। তাহলে দেখো আমাদের এখানে কিন্তু 216 হয়ে গেল, এটির সঙ্গে মিলে গেল। 4 দ্বারা গুণ করে যেহেতু 216 হয়, এখানে লিখে দিলাম 4, এখানে লিখে দিলাম 216। 216 থেকে 216কে বিয়োগ করলে আর কিছুই থাকে না, তার মানে আমাদের উত্তর হচ্ছে 24, তাই না। আমরা কিন্তু এই ভাগটি বা এই রাফগুলো কিন্তু আমরা একটু আলাদা জায়গাতে করব, ঠিক আছে, আমাদের অঙ্কের জায়গাটা যেন একদম ফ্রেশ থাকে, হ্যাঁ। তাহলে আমরা কয়টি টাইলস পাচ্ছি, 24টি। আমরা এখানে একটু সমান চিহ্ন দিয়ে লিখব 24টি। আচ্ছা, তাহলে আমরা উত্তর দিয়ে লিখব 24টি টাইলস প্রয়োজন। আশা করি সকলেই তোমরা এই অঙ্কটিও বুঝতে পেরেছো। এবার যদি আমরা আবারও বইয়ের কাছে ফিরে যাই, দেখো বন্ধুরা আমরা যদি এবারে আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে বলা হয়েছে টাইলসগুলো বসানোর সময়
দৈর্ঘ্য ও প্রস্থ কিভাবে পরিবর্তন হয় তা হিসাব করি। আচ্ছা, বলা হয়েছে টাইলসগুলো যখন আমরা বসাবো তখন দৈর্ঘ্য ও প্রস্থ কিভাবে পরিবর্তন হয় তা হিসাব করি। এখানে প্রথমেই বলা হয়েছে টাইলসের সংখ্যা, 1টি 2টি 3টি 4টি 5টি, হ্যাঁ, এইভাবে করে আমাদের টাইলসের সংখ্যা উপরে দেখানো হয়েছে। এবারে বলা হয়েছে দৈর্ঘ্য সেন্টিমিটারে। আচ্ছা, যখন একটি টাইলস বসালাম তখন দৈর্ঘ্য হবে হচ্ছে 9 সেন্টিমিটার, যখন 2টি বসালাম তখন দৈর্ঘ্য হবে 18 সেন্টিমিটার, 3টি বসালে হয়ে যাবে দৈর্ঘ্য 27 সেন্টিমিটার, 9 একে 9, 9 দুগুণ 18, 3 নং 27, 4 নং 36, তাই না? 5টি বসালে হবে 5 নং 45 সেন্টিমিটার, 6টি বসালে হবে 6 নং 54 সেন্টিমিটার। এইভাবে করে আমাদের কিন্তু এই দৈর্ঘ্যটা বাড়তে বাড়তে যাবে, তাই না? এবার আমরা যদি প্রস্থর হিসাবটা দেখি, একটি টাইলস বসালে প্রস্থ হবে 6 সেন্টিমিটার, 2টি বসালে হবে 6 দুগুণ 12 সেন্টিমিটার, 3টি বসালে হবে 3 6 18 সেন্টিমিটার, 4টি বসালে হবে 4 6 24 সেন্টিমিটার। এইভাবে করে কিন্তু দেখো যতগুলো টাইলস আমরা বসাবো ততই কিন্তু প্রস্থটা বাড়তে বাড়তে যাবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার যদি আর একটু নিচে লক্ষ্য করি, এখানে 6 নম্বর প্রশ্নে বলা হয়েছে 2টি ঘন্টা একত্রে বাজার পর প্রথমটি 5 মিনিট পর পর এবং অপরটি 7 মিনিট পর পর বাজে। ঘন্টা দুইটি সকাল 10টায় একত্রে বাজার পর পরবর্তী সময়ে কখন আবার একসঙ্গে বাজবে? আচ্ছা, আমরা যদি প্রশ্নটিকে আবারও বোঝার চেষ্টা করি, দেখো এখানে কিন্তু 2টি ঘন্টা আমরা দেখতে পাচ্ছি। বলা হচ্ছে এই 2টি ঘন্টা বলা হয়েছে 2টি ঘন্টা একত্রে বাজার পর, ধরো এই 2টি ঘন্টা এখন একসঙ্গে বাজলো, এটিও বাজলো এটিও বাজলো, এখন একসঙ্গে বাজার পর এই প্রথম ঘন্টাটি 5 মিনিট পর পর বাজে। এই প্রথম ঘন্টাটা হচ্ছে 5 মিনিট পর পর বাজবে, অর্থাৎ এখন বাজলো আবার 5 মিনিট পরে বাজবে, আবার 5 মিনিট পরে, আবার 5 মিনিট পরে, এইভাবে 5 মিনিট পর পর বাজবে। এবং অপরটি অর্থাৎ এইটি 7 মিনিট পর পর বাজে, তাহলে এখন বাজলো আবার 7 মিনিট পরে বাজবে, আবার 7 মিনিট, আবার 7 মিনিট, এইভাবে 7 মিনিট পরে পরে কিন্তু এটি বাজবে। এখন আমাদের বলা হয়েছে কি, ঘন্টা দুইটি যদি সকাল 10টায় একত্রে বাজে, যদি 10টার সময় সকাল 10টার সময় 2টি ঘন্টা যদি একসঙ্গে বাজে, তাহলে পরবর্তী সময় কখন আবার একসঙ্গে বাজবে? তাহলে 10টার সময় যদি একসঙ্গে বাজে, তাহলে আবার পরবর্তীতে কখন 2টি ঘন্টায় একসঙ্গে বাজবে? আমরা এটিকে কিভাবে সমাধান করতে পারি? দেখো, যেহেতু একটি ঘন্টা 5 মিনিট পর পর বাজে, হ্যাঁ, এবং আরেকটি ঘন্টা 7 মিনিট পর পর বাজে, তাহলে 5 এবং 7-এর লসাগু যদি আমরা নির্ণয় করি, তাহলে পেয়ে যাব যে 2টি ঘন্টা আবার কয় মিনিট পরে একসঙ্গে বাজবে, ঠিক আছে? তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি 5 এবং 7-এর লসাগু যত হবে 2টি ঘন্টা, হ্যাঁ, তত মিনিট পর পর একসঙ্গে বাজবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো আমরা যখন সেই লসাগুটা পেয়ে যাব, হ্যাঁ, যখন পেয়ে যাব যে কয় ঘন্টা বা কয় মিনিট পর পর একসঙ্গে বাজবে, তখন আমরা কি করব? যেহেতু 10টার সময় সকাল 10টার সময় একসঙ্গে বেজেছে, সেই 10টার সঙ্গে আমরা সেই লসাগু যেটা পাবো সেই সময়টাকে আমরা যোগ করে দেব, কারণ 10টার পরে আবার সেই কয় মিনিট পরে গিয়েই কিন্তু 2টি ঘন্টা একসঙ্গে বাজবে, তাই না? আচ্ছা, তাহলে চলো আমরা এটিকে একটু সমাধান করার চেষ্টা করি। প্রথমে লিখব 5 এবং 7-এর লসাগু যত হবে 2টি ঘন্টা তত মিনিট পর পর একসঙ্গে বাজবে। আচ্ছা, চলো দেখি সমাধান করি। বন্ধুরা, আমরা 6 নাম্বার দিয়ে লিখব 5 এবং 7-এর লসাগু যত হবে, 7-এর লসাগু যত হবে, হ্যাঁ, আমরা কি লিখব? 2টি ঘন্টা তত মিনিট পর পর একসঙ্গে বাজবে, ঠিক আছে? একসঙ্গে বাজবে। আচ্ছা, একসঙ্গে বাজবে, তাই না? একসঙ্গে বাজবে। এখন যদি আমরা 5 এবং 7-এর লসাগু নির্ণয় করে, দেখো আমরা লিখলাম হচ্ছে 5 এবং লিখলাম 7। এখন আমরা এই দুটির লসাগু যদি নির্ণয় করি, আমরা দেখব যে এমন কোনো সংখ্যা রয়েছে কিনা। দেখো তো, যে সংখ্যা দ্বারা আমরা 5কেও ভাগ করতে পারবো আবার 7কেও ভাগ করতে পারবো, এমন কি কোনো সংখ্যা রয়েছে? না বন্ধুরা, এমন কিন্তু কোনো সংখ্যা নেই। যার কারণে আমরা কি করব? এখন এই দুটি সংখ্যাকেই কিন্তু গুণ করে দেব। তাহলে আমরা লিখব হচ্ছে সুতরাং নির্ণেয় লসাগু। আচ্ছা, যেহেতু কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না, হ্যাঁ, তার মানে আমরা কিন্তু শুধুমাত্র 1 দিয়েও একটু ভাগ করে দেখাতে পারি। হ্যাঁ, 1 দিয়ে দেখালাম যে
5 একে 5, 7 একে 7। ঠিক আছে, এখন আমরা লিখলাম হচ্ছে নির্ণেয় লসাগু। নির্ণেয় লসাগু সমান আমরা কি করব, 1 গুণ হচ্ছে 5 গুণ হচ্ছে 7। আমরা জানি এই পাশের সংখ্যাগুলো গুণ করে দিতে হয়, তাই না? তাহলে আমরা লসাগু পাচ্ছি কত, 1-এর সঙ্গে 5কে গুণ করলে হয় 5 একে 5, 5-এর সঙ্গে 7কে গুণ করলে হয় 5 7 35। অর্থাৎ 35 যেহেতু লসাগু আমরা পাচ্ছি, তার মানে আমরা কি বুঝতে পারি, আমরা বুঝতে পারি হচ্ছে 35 মিনিট পর পর ঘন্টাগুলো কিন্তু একসঙ্গে বাজে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা এখানে লিখতে পারি কি, অর্থাৎ আমরা লিখতে পারি হচ্ছে অর্থাৎ 35 মিনিট পর পর 35 মিনিট পর পর ঘন্টা দুটি একসঙ্গে বাজে, তাই না? ঘন্টা দুটি একসঙ্গে বাজে, একসঙ্গে বাজে, তাই না? যেহেতু আমাদের কি বলা হয়েছে, যেহেতু সকাল 10টায় 2 ঘন্টা একসঙ্গে বেজেছে, তাই না? আচ্ছা তাহলে যেহেতু সকাল 10টায়, বা আমরা লিখতে পারি সুতরাং সকাল 10টায় একসঙ্গে বাজার পরে আমরা লিখতে পারি সুতরাং সকাল 10টায় একসঙ্গে বাজার পরে আবার বাজবে বা পরবর্তীতে বাজবে, তাই না? পরবর্তীতে বাজবে কয়টায়? আমরা এবারে কি করব, 10টার সঙ্গে আমরা কিন্তু এই যে 35 মিনিট যোগ করে দেব, কারণ 10টার সময় কিন্তু একসঙ্গে বেজেছে, আবার 35 মিনিট পরে কিন্তু একসঙ্গে বাজবে। তাহলে 10টার সঙ্গে 35 মিনিট আমরা যোগ করলে পেয়ে যাব যে পরবর্তীতে কয়টায় বাজবে। তাই না? আমরা এবার লিখব হচ্ছে 10টা এবং কত মিনিট, 10টা মানে কিন্তু 10টা বেজে 00 মিনিট। তাই না? এখন এই 10টা 00 মিনিটের সঙ্গে আমরা যোগ করবো হচ্ছে কত, 0 ঘন্টা 35 মিনিট। আমরা লিখব 00 এবং 35 মিনিট, তাই না? 35 মিনিট বা মিনিটে। আচ্ছা এখন দেখো এই দুটিকে যদি আমরা একটু যোগ করি, হ্যাঁ আমরা এই নিচে সমানের নিচে একটু সমান চিহ্ন দিলাম। এখন দেখো এই ঘন্টার সঙ্গে আমরা ঘন্টা যোগ করব, মিনিটের সঙ্গে কিন্তু মিনিট যোগ করব। এখানে ঘন্টায় রয়েছে 10 ঘন্টা এবং এখানে রয়েছে 0 ঘন্টা, তাহলে 10-এর সঙ্গে 0কে যোগ করলে কিন্তু একদম আমাদের 10ই হয়ে যাবে, তাই না? আমরা এখানে লিখে দিলাম 10। আচ্ছা এবং এরপরে মিনিটের সঙ্গে মিনিট যোগ করে এখানে রয়েছে 00 মিনিট, এখানে রয়েছে 35 মিনিট, তাহলে আমরা কিন্তু 0 এবং 35কে যোগ করলে পাবো 35, তাই না? 35 মিনিটে। অর্থাৎ আমাদের পরবর্তীতে এই 2 ঘন্টা আবার কয়টার সময় একসঙ্গে বাজবে, 10টা 35 মিনিটে। ঠিক আছে, এটি হচ্ছে আমাদের উত্তর। আমরা উত্তর দিয়ে কী লিখব, 10টা 35 মিনিটে 2 ঘন্টা একসঙ্গে বাজবে। ঠিক আছে, তাহলে আশা করি আজকের সমস্ত অঙ্কগুলো তোমরা খুবই সহজে এবং খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছো। বন্ধুরা আজকে আমাদের এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।